প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মুক্ত সংলাপের পক্ষ থেকে। আমি বুলবুল হাসান। আজকের এই অনুষ্ঠানে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আজকের আলোচনার শুরুতেই তিনজন অতিথিকে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার হাতের বাঁয়ে আছেন, নিকটতম বাঁয়ে, ব্যারিস্টার এম আলিমুল হক লিটন, যিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সিনিয়র সদস্য এবং ওই সংগঠনটি একসময় তিনি যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার ঠিক পাশেই আছেন ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার, যিনি যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এবং পেশায় আইনজীবী, আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমার হাতের ডানে আছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার, তিনি লেখক, আইনজীবী এবং ব্লগার। আমরা আজকের এই অনুষ্ঠানটিকে মূলত সাজিয়েছি বেশ কিছু বিষয় দিয়ে, কিন্তু যেটি আজকের আলোচনা সর্বাগ্রে প্রাধান্য পাবে সেটি হচ্ছে, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের সামনে যে নারী ভাস্কর্য নিয়ে বিতর্ক চলছে, আলোচনা চলছে, এবং সেটি স্থানান্তর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। সেটির বিপরীতে যারা লেখালেখি করেন, অ্যাক্টিভিস্ট রয়েছেন, তাদের একটি অংশ, তাদের প্রতিক্রিয়া রয়েছে, এবং বোধ করি যারা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশে, তাদেরও একটি নিজস্ব অবস্থান রয়েছে। আমরা আলোচনাটি শুরু করতে চাই এটি দিয়ে। আমি একটু শুরুটা করব ব্যারিস্টার মেহেদী, আপনাকে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক সভাপতি বাসেত মজুমদার, তিনি এই ভাস্কর্য স্থানান্তরের বিষয়ে সরাসরি মন্তব্য করেছেন, এবং যেটি আসলে প্রধানমন্ত্রীর যে অবস্থান এই ভাস্কর্য, নারী ভাস্কর্যটিকে নিয়ে, সেটিকে রিফ্লেক্ট করে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে এটি এখানে রাখার কোনো যৌক্তিকতা নেই। প্রথমত, ঈদগাহর পাশে ধর্মপ্রাণ মুসল্লিদের অনুভূতিতে আঘাত লাগতে পারে, এবং সেটির বাংলাদেশের কনটেক্সটে, সাংস্কৃতিক যে কনটেক্সট, সেটির সামঞ্জস্য নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আপনি যদি একটু পুরো দলের এবং আপনার নিজস্ব চিন্তাটি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। অনেক ধন্যবাদ বুলবুল হাসান, সত্যি আপনি আমাকে আজকে নিমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার নিমন্ত্রণ আমি ফেলতে পারি না, সেটা একটা আজকেই সেই অ্যাডমিশন আমার। মূল কথা যেটা দাঁড়ালো যে আমি যেভাবে এই ব্যাপারটাকে দেখি, অথবা দল যেভাবে দেখে, obviously there is a different dimension, অথবা to a certain extent কোথাও না কোথাও মিল থাকতেই পারে। বাট আমি যেভাবে দেখি যে ধর্মপ্রাণ বাংলাদেশ, অথবা ধর্মের প্রতি যে আমাদের দুর্বলতার যে একটা ক্ষেত্র আমাদের বাংলাদেশে আছে, এটা আমরা অস্বীকার করব না। বাট ইয়াস, সুপ্রিম কোর্টের মাপের কাজ করেন, এবং একজন সম্ভবত, আমি তখন বুঝি নাই যে গ্রিক কোন এক্স্যাক্টলি যে ন্যায় বিচারক যিনি প্রতীক, এমন একটা স্ট্যাচুকে ওখানে নেওয়া হলো। মজার ব্যাপার হলো যে যারাই এটা করে থাকুন না কেন, যিনি স্থাপন করেছেন তার বিহাইন্ডে যদি আমি যাই, নিশ্চয়ই উনি ন্যায় বিচারের কথাই ভাবেন, অথবা বিচার মানেই যে মানদণ্ড নিয়ে কথা বলা, মানুষের ভাগ্য অথবা মানুষের ভালো পারি নাই। সুতরাং যারাই যেভাবেই এটাকে করে থাকুক না কেন, আমি বলবো যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কথা, তবে কিন্তু ঘটনাটা খুবই সুন্দর। কিন্তু প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তিনি নিজে বলেছেন কারণে, মানে ধরা যাক একটি গ্রিক দেবীর প্রতিকৃতি দেওয়া হয়েছে,
হংকং বা চায়না যদি চাইনিজ খান, এই খাবার আমাদের কাছে ভালো লাগে না, সত্যি অখাদ্যের মতো মনে হয়। সেই চাইনিজ যখন ঢাকায় পাক হয়, অপূর্ব, আমি সত্যি পছন্দ করি। অর্থাৎ চাইনিজ প্রোডাক্ট যখন বাঙালি কায়দায় মানে স্পাইসে যখন সেটা আবার নতুন করে একটা রূপ নেয়, সেটা কিন্তু সত্যি বাঙালি কায়দায় চাইনিজ। তা আমার কথা হলো যে কথাটা আপনি বললেন যে মূর্তি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো জায়গার ন্যায় বিচারের প্রতীক হয়েই থাকে, হতে পারে তার পোশাক আশাক আমাদের কালচারের সাথে যায় না। আমার মনে হয় যেহেতু ম্যাটারটা কমপ্লিটলি স্ট্যাচু রিলেটেড, সুতরাং এমন কোনো স্ট্যাচু, অবভিয়াসলি আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক স্ট্যাচু দেখি হয়তোবা পোশাক আশাকের দিক থেকে একবারে নাই বললেই চলে, অথবা নগ্ন, সেটা এই সমাজ হয়তো খুব স্বাভাবিকভাবে নিতে পারে। কিন্তু আমার দেশের সমাজ, আমার দেশের চিলড্রেন বা শিশু অথবা ধর্মপ্রাণ মানুষগুলো সেটা কিভাবে নেবে, সেই কথা ভেবে হয়তোবা স্ট্যাচু যিনি প্রতিস্থাপন করেছেন, আমার মনে হয় কিছুটা হলেও তার পোশাকের আবির্ভাব অথবা পোশাক দিয়ে তাকে কিছুটা, আমার মনে হয় কিছুটা সাবলীল করার চেষ্টা করেছেন। আমার মনে হয় গুড ইন্টেনশন। আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই, প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কি আপনি একমত কিনা? আপনিও কি বিষয়টিকে অপছন্দ করছেন যে এখানে একটি ভাস্কর্য থাকুক? ধন্যবাদ। আমি সম্মানের সাথেই বলছি, আসলে আমি প্রধানমন্ত্রীর মতামতের সাথে সম্পূর্ণভাবে একমত। তিনি এটা চাননি, কিন্তু এই বিষয়টা নিয়ে যে রাজনীতি চলছে এবং এই বর্তমান সরকার সবসময় তারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় যে ইসলামকে তারা রাজনৈতিক কারণে ব্যবহার করে, এই কথা বলেই কিন্তু এই দলটি শুরু থেকে অদ্যাবধি সব ক্ষেত্রেই এই ধর্মকে রাজনীতির বিষয় টেনে আনছে। আমরা মেহেদী ভাই অত সুন্দরভাবে বলতে চেষ্টা করেছিলেন, কিন্তু উনিও বৃত্তের বাইরে আসতে পারেননি এই জন্যেই যে যদি প্রধানমন্ত্রী কথাটাকে তিনি ওইভাবে দেখেন যে না এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো তিনি পছন্দ করেন, তাহলে সেটা থাকলো না। অন্যদিকে এই দলটির যারা সমর্থক বৃহত্তম অংশ, তারা কিন্তু চায়, মনে প্রাণে তারা চায় যে এটা থাকুক, তাদের এখানে ডাজেন্ট ম্যাটার যেটা নামাজে বিঘ্ন ঘটুক বা না ঘটুক, জায়গাটি সেটা কিন্তু তাদের ব্যাপার না। বিষয়টা হচ্ছে কি যে এই বিষয়টা যে নামাজের বিঘ্ন ঘটতে পারে, এটা কিন্তু অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ এবং এই ঘটনার সঙ্গে যারা এটার সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু এটা সুস্পষ্ট বুঝতে পারছেন, পেরেই কিন্তু তারা কি বলতেছেন যে সরাসরি সরা না গেলেও এটাকে ঢেকে দেওয়া হোক। বিষয়টা এমন যে যেমন অনেকটা এরকম যারা পর্দা পালন করেন না, মোটেই সারা জীবন তারা ঘোরাফেরা করবেন, খোলামেলা চলাফেরা করবেন, সকল ক্ষেত্রেই অচ্ছেদিনকে হুজুর আসবেন, হুজুরকে দাওয়াত করবেন, তখন দেখা গেল যে সে জেগে যে তারা ওই সময়টুকু শুধু পার করে। কিংবা কোনো বাড়িতে যে ফ্যামিলিতে মোটেও ধর্ম পালন করা হয় না, কোনো পর্দা নাই, মাথায় কাপড় পর্যন্ত ইভেন্ট দেওয়া হয় না, সেই বাড়িতেই যখন একটা মানুষের মৃত্যু ঘটে, সেদিন কিন্তু আমরা অন্যরকম একটা দেখি। কি কেন যে দেখি, ওইটা কিন্তু আমাদের সত্যিকার ধর্ম, ওইটাই কিন্তু আমাদের অনুভূতি যে আমাদেরকে এইভাবে থাকতে হবে। অথচ ওই সময়টা পার হয়ে গেলে আমরা আবার উলঙ্গ, অন্য অর্থ বলতে চাই না, যে আবার খোলামেলা হয়ে যায়। ঠিক প্রধানমন্ত্রী ঠিক এভাবেই বলতেছিলেন যে উনি কুল রাখি না শ্যাম রাখি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন, না পারতেছেন ওনাকে সম্পূর্ণরূপে ওই পরিকল্পনা ভেঙে ভেস্তে দিতে, এটা সরে ফেলতে না পারতেছেন। উনিও যেহেতু ধর্মপ্রাণ, আমি মনে করি উনিও ধর্ম পালন করেন, তাই এটাও পারতেছেন না যে ধর্মপ্রাণ মানুষ এখানে কমপক্ষে নামাজ পড়তে আসবেন বছরে কমপক্ষে 2 দিন, তারাও এটাকে দেখলে নামাজে। আমার ভাই বলছেন ইমানের দুর্বল আর সবলের এখানে প্রশ্ন না, এখানে অবশ্যই একটু বিঘ্ন ঘটে। যতই আপনি শক্তিশালী ইমান নিয়ে আসুন না কেন, আপনি নামাজের ডান পাশে বাম পাশে থাকতে যদি একটা মূর্তি থাকে, অবশ্যই কিছুটা হলে মেহেদী ভাই খটকা লাগবে। একটা প্রাসঙ্গিক প্রশ্ন করতে চাই যে এটি নিয়ে যখন বিতর্ক চলছে, অনেক কথা হচ্ছে, তখন অনেকেই বলছেন যে আমরা কখনো ধরা যাক এয়ারপোর্টে আপনি গেছেন, সেখানে মাল্টিফেইথ যে প্রেয়ার রুমগুলো রয়েছে, সেখানে অন্য ফেইথের অনেক সিম্বল কিন্তু থাকে, কিন্তু সেটিকে কিন্তু আপনি এক ধরনের ইগনোর করে যদি আপনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে থাকেন, আপনি নামাজ পড়ছেন, সেখানে আপনার সমস্যা হচ্ছে না। কিন্তু আপনার নিজের দেশে যখন একটি মূর্তি হিসাবে না বা মূর্তি পূজার জন্য না, সেটি একটি ন্যায় বিচারের সিম্বল হিসেবে স্থাপন করা হয়, তখন সেটি নিয়ে আপনার সমস্যা তৈরি হচ্ছে। এটির বিপরীতে আপনার। হ্যাঁ, খুব সুন্দর কথা বলছেন। যেখানে আপনি মাল্টিফেথের কথা বলছেন, যেখানে অ্যাকোমোডেট করার, সব ধর্মের মানুষ একটা নির্দিষ্ট জায়গায় অ্যাকোমোডেট করার জন্য, ধর্মীয় ইয়েটা পালন করবার জন্য, সেখানে একটা প্রশ্ন স্বতন্ত্র স্বাভাবিক, যেখানে আলাদা আলাদা জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় এগুলো করা সম্ভব কিনা। কিন্তু ওইখানটাতে এমন কোনো জায়গা না যেখানে একটা বৌদ্ধরা যাবে তাদের প্রার্থনা করবার জন্য, ওখানে হিন্দুরা আসবে এখানে প্রার্থনা করবার জন্য, কিন্তু ওই জায়গাটুকু স্পেশালি ওই জায়গাটা তো ভৌগোলিকভাবে যদি আপনি চিন্তা করেন, ওটা তো সুপ্রিম কোর্টের জায়গা, এটা তো জাতীয় ঈদগাহ। সুপ্রিম কোর্টের জায়গার মধ্যে যদি আপনার হয়ে থাকে, একটা মসজিদ হয়ে থাকে, ওই সুপ্রিম কোর্টের জায়গার মধ্যে যদি বৃহৎ জাতীয় ঈদগাহ হয়ে থাকে, তাহলে এখানে তো প্রশ্নটা সবান্তর। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কেন্দ্রীয় মসজিদ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটি মসজিদ কবি নজরুলের বাজারের পাশে, আবার ওই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তো অপরাজেয় বাংলাও রয়েছে। তাহলে সেই যুক্তিতে কি আমরা তাহলে অপরাজেয় বাংলার ব্যাপারে, সেখানটাও কিন্তু জায়গাটা সম্পূর্ণভাবে আপনি নিজেই জানেন, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই জায়গাটা দুটো জায়গা এক না। ওইখানে আপনি মসজিদে প্রার্থনা করতে গেলে নিশ্চয়ই আপনার সামনে মন্দির এসে দাঁড়াবে না, মূর্তি এসে দাঁড়াবে না, ওইটার জায়গা আলাদা, ওদের অনুভূতিটা ওটা সম্পূর্ণ ভিন্ন
আঙ্গিকে এবং অন্য একটা জায়গার মধ্যে রয়েছে। আর যেখানে মসজিদের সেখানে সম্পূর্ণ সেপারেট একটা জায়গা, এখানে কিন্তু সেটা আসে না। আর এখানে ওইখানে যেমন অপরাজয় বাংলা একটা ইতিহাসের একটা অংশ ওখানে থাকতেই হবে, দীর্ঘদিন থেকে হয়ে আসছে, ওটাকে নিয়ে কোনো প্রশ্ন কোনো আসেনি। আর এখানে বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ, এটা নিয়ে কোনো প্রশ্ন তুলে না। কিন্তু নতুন করে একটা এখানে আসলে আদৌ কি দরকার কিনা সেটাও কিন্তু আমাদের ভেবে দেখবার বিষয়। আর একটা কথা কি, যে প্রধানমন্ত্রী অনেক বিষয়, ছোটখাটো বিষয় থেকে শুরু করে বড় পর্যায়ের অনেক বিষয় পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীর নজরে আসে, এমন যে আমি জানতাম না বিষয়টা। আসলে অনেক সময় বোঝাই যায় যে তিনি হয়তোবা জানতেন না, হয়তোবা যদি নাই জেনে থাকেন তাহলে কারা জানতেন, কারা এর পরিকল্পনার পিছনে, এগুলো কিন্তু আমাদের খুঁজে দেখবার অবকাশ রয়েছে। ধন্যবাদ। আমি একটু নিজুম আপনার কাছে আসতে চাই, আপনার দৃষ্টিভঙ্গিটা কি, মানে এই পুরো যে বিতর্কটি চলছে আপনি কিভাবে দেখেন? প্রথমেই ধন্যবাদ বুলবুল ভাই এখানে আমন্ত্রণ করবার জন্য, এটিএন বাংলার সমস্ত দর্শককে ধন্যবাদ। আমি দুজন আমার বিজ্ঞ আইনজ্ঞ বন্ধুর বক্তব্য শুনলাম। আমি একটু লিটন ভাইকে একটা কথা একটু মনে করিয়ে দিব, সেটা হচ্ছে যে আপনি জানেন কিনা জানি না, যে সেটা হচ্ছে যে মইনুল রোডের যে বাড়িটা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার, তার বাসার সামনে বিশাল একটা জিয়াউর রহমানের ভাস্কর্য ছিল। এই ভাস্কর্যটি এখন স্থান পেয়েছে জাতীয়তাবাদী যে দলটি পুরানা পল্টন বা ওনাদের যে অফিসটা রয়েছে সেখানকার গোডাউনে। তো একটা বিশাল আবক্ষ ভাস্কর্য বছরের পর বছর ওই চত্বরে ছিলেন। খালেদা জিয়া তো নিশ্চয়ই একজন ধার্মিক মানুষ, তিনি নামাজ পড়তেন, তারেক রহমান এবং আরও যারা ওই বাসার পরিবার ছিলেন, বাসার বাইরে এসে নামাজ পড়তেন না, কিন্তু এটা একটা ওনাদের বাসার ভেতরেই চত্বরের মধ্যেই এটা ছিল। তো যদি আপত্তিটা ভাস্কর্য মুসলমান দেশের ব্যাপারটা হয়ে থাকে, তাহলে একটা চত্বরের ভেতরে একটা ভাস্কর্য নিয়ে কখনো কোনো আপত্তি খোদ প্রধানমন্ত্রী নিজেই যেহেতু রেখেছেন, আপত্তির প্রশ্নই আসে না। আমি শুধু এই তথ্যটা দিয়ে রাখলাম এক নাম্বার ওনার কথার প্রেক্ষিতে। দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি একটু ইঙ্গিত করেছেন, আমিও একই সাথে একমত। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগেই গত মাসেই আমি বাংলাদেশ থেকে ঘুরে এসেছি, আমি এই চত্বরটিকে পুরোপুরি দেখেছি, সেই জায়গাগুলোর ছবি তুলেছি, কোন জায়গাতে এটা স্থাপিত হয়েছে সব কিছুই ভৌগোলিক অবস্থান দেখেছি। আমাদের যে সুপ্রিম কোর্টের সামনের যে ফোয়ারাটি রয়েছে, এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের একটা অংশ, যদিও ঈদগাহটাও অংশ, কিন্তু সেখান থেকে ঈদগাহ মাঠের যে দূরত্ব, সেখানে আসলে ভাস্কর্যটি আসলে নামাজ পড়বার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সমস্যা হতে পারে না। একইভাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে যখন আপনি বের হয়ে যাবেন, মানে মসজিদটা থেকে ঠিক হাতের ডান দিকেই রাজু ভাস্কর্য। অপরাজয় বাংলাটা যদি পেছনের দিকেও হয়ে থাকে, জাস্ট বের হলেই হাতের ডান দিকে ভাস্কর্য। আপনার ঈদের সময় এই রাস্তার মধ্যে এসে মানুষের নামাজ পড়ার রাস্তা ব্লক হয়ে না মানুষ নামাজ পড়েন। বাংলাদেশে এরকম অসংখ্য ভাস্কর্য রয়েছে। খাগড়াছড়িতে জিয়াউর রহমানের আরেকটি ভাস্কর্য রয়েছে, অনেক বিশাল একটা চৌরাস্তার মোড়ে একটা ভাস্কর্য রয়েছে। এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যারা রাজনীতিবিদ ছিলেন, বিখ্যাত মানুষ ছিলেন, প্রত্যেকেরই আবক্ষ ভাস্কর্য রয়েছে, এটা সৌন্দর্য বর্ধনের জন্য। একটা জিনিস আমাকে যদি এগুলো হচ্ছে তথ্য দেওয়ার জন্য, যদি আপনি আমার মতামতটা সামারাইজ শুনতে চান, সেটা হচ্ছে যে এই ধরনের আবেদন, এই ধরনের নিবেদন বাংলাদেশ রাষ্ট্রের যে মূল স্পিরিট, যে বেসিক স্ট্রাকচার যেটাকে আমরা বলবো, চিন্তার যে স্ট্রাকচার, রাষ্ট্রের যে স্ট্রাকচার, সেটার সাথে সম্পূর্ণ রকম দ্বিমত পোষণ করে। এটা যায় না। বাংলাদেশ রাষ্ট্র যেই স্পিরিটে হয়েছে, এটি একটি মুসলিম রাষ্ট্র নয়, বাংলাদেশ একটি ইসলামিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র নয়। এখানে হয়তো বাংলাদেশে, কিন্তু অনেকে যে বলার চেষ্টা করেন যে ডমিনেন্ট পপুলেশন তো মুসলিম, বাংলাদেশের ডমিনেন্ট পপুলেশন যদি মুসলিম হয়ে থাকে, এটা কি কোনোভাবে সুপ্রিম কোর্টের সামনে একটা সিম্বলের বা একটা সিম্বল প্রতিষ্ঠার সাথে সাংঘর্ষিক? বাংলাদেশের মানুষ যদি সবাই মুসলিম হয়ে থাকে, তাহলে বাংলাদেশের যে আনাচে কানাচে এত অসংখ্য ভাস্কর্য রয়েছে, বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য রয়েছে ফুলার রোডে, তাহলে সেটা কেন সেখানে রয়েছে? সেখানে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য আছেন। কথা বলে আবার আপনার কাছেই ফিরে আসবো। হ্যালো, আপনারা ফোনটা ধরুন না ভাই, আমরা তো ফোন করলাম। হ্যালো, ফোনটা ধরতে অনেক লেট হয়ে যায়, কি ব্যাপার? দর্শক আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, আরেকবার একটু বলবেন? না, আমি বলতেছি যে আপনার তো কল করিয়া লাইনে কারা, কিন্তু আপনার ফোন ধরতে একটু ডিলে করেন, বুঝলি কিছু, এই জন্য একটু ইয়ে হয়েছে না। কথাটা কইতে পারছি একটা কথা। জি বলুন। কথাটা হলো যে এই যে মূর্তি যেটা রাখছে না ওই কোর্টের সামনে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তিটা রাখছে না, জি জি শুনতে পাচ্ছি, বলুন। কোনো ইতিহাসও আসেনি যে বেটিতে ওইটা মেলুকে ওইটা পাল্লাতে ওজন করিয়া কিছু দেওয়া কোনো কিছু আছে নাকি? এটা তো যদিও দিত একজন জ্ঞানী মানুষ, আমাদের দেশে এত লোক জ্ঞানী গুণী সবাই, কিন্তু মেলুকে পিকচারটা না দিয়ে যদি একটা
বেটা মানুষের পিকচারটা তবুও তো কিছুটা একটু দেখতেও ভালো লাগলো অনেক। কিন্তু এই জন্য আমি বললাম যে এই মেয়েলুকে এইটা তার দিতে একটা মূর্তি দেওয়াতে, এত মুসলমান 95% পিপুল মুসলিম কান্ট্রি বাংলাদেশ, একটা মূর্তি রাখতে একটা চিন্তা ভাবনা হলো না যে এটা সরকারের এগেইনস্টে কথা বলার আগে এইটা কিরকম করতে হবে না করতে একটা চিন্তা ভাবনা করিয়া তো এটা হতো আসিল। এইটার জন্য আমি বললাম। ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি দর্শকের যে উনি যেই কথাটা বললেন উনি সম্পূর্ণ বলেছেন, সম্ভবত ওনার তথ্যটি নেই। এটাকে বলা হয় গ্রিক গডেস থেমিস বলা হয়। পৃথিবীর অসংখ্য দেশে এই ধরনের ভাস্কর্য প্রতিস্থাপিত হয়েছে। ইরানে এই ভাস্কর্যটি ইরানে রয়েছে। ইরান একটি মুসলিম কান্ট্রি, সেখানে রয়েছে। সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে এই ধরনের বিভিন্ন প্রাণীর, এমনকি হাতের মূর্তি রয়েছে। মূর্তি শব্দটার সাথে বা মূর্তির পেছনে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ভাস্কর্য হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য, মূর্তিটার সাথে আপনার খানিকটা ধর্মীয় ব্যাপার রয়েছে। যেমন হচ্ছে যে হিন্দুরা ধরেন তাদের যে উপাসনালয়ে, সেখানে তাদের বিভিন্ন গডেজের যে মূর্তি রাখে সেটাকে তারা শ্রদ্ধা করেন, সেটাকে তারা প্রণাম করেন। আবার আপনার অন্য ধর্মের যারা রয়েছেন তারাও হয়তোবা বা প্রাচীন আরও যে ধর্মগুলো রয়েছে সেটা সম্পূর্ণ উপাসনালয়ের মূর্তি এবং রাষ্ট্রের সৌন্দর্য বর্ধনের জন্য বা বিভিন্ন সিম্বল বলেন, বিভিন্ন কোনো ঐতিহাসিক কোনো মানুষের একটা ভাস্কর্য, এগুলোর সাথে যে মূর্তি যেই স্পিরিটে বলা হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। বাংলাদেশের সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের একটা প্রতীক। এটি সম্পূর্ণভাবে জাস্ট আমাদের দেশে এতদিন কিন্তু সুপ্রিম কোর্টে একটি দাড়িপাল্লা একটা সিম্বল ছিল। কেমন এগুলো হচ্ছে যে দাড়িপাল্লাটা দিয়ে এটা বোঝানো হয় যে আইন সবার জন্য সমান, কারণ দুটো পাল্লাই সমানভাবে রয়েছে। এটা বহুল ব্যবহৃত একটা সিম্বল, যেটা বাংলাদেশে এখন সুপ্রিম কোর্টে ব্যবহার করা হয়েছে। আর আপনি যেই আইনের সিম্বলটার কথা যেটা বলছেন গ্রিক, বা প্রশ্ন আসছে যে বাংলাদেশের মতো রাষ্ট্রে গ্রিক দেবীকে কেন আনতে হবে বা এটার ফিউশন কেন তৈরি করতে হবে বা এটা ভালো হয়নি। এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যে এই ভাস্কর্যটি আপনার ভালো লেগেছে কি লাগেনি এটা নান্দনিক। আমি মনে করি তিনি এই ধর্মভিত্তিক এই যারা উগ্র মৌল তুলবে যে প্রধানমন্ত্রীকে বোরকা পরে থাকতে হবে, একটা সময় দাবি তুলবে, কিন্তু একবারও ধর্মের বিষয়টি সামনে আনেননি। তিনি কিন্তু বলেছেন তিনি পছন্দ করেননি এই কারণে যে কেন গ্রিক দেবীর শরীরে শাড়ি। প্রধানমন্ত্রী ওই সময় ওনার কাছে একটা নোট এসেছে, আমরা যেটা ভিডিওতে দেখেছি, সেই নোটটা দেখে তিনি বলেছেন আরেকটি বিষয় এসছে। প্রধানমন্ত্রীকে কেউই জিজ্ঞেস করেননি যে এটার গুণ বা এটার সৌন্দর্য নিয়ে। প্রধানমন্ত্রী খুবই টেকনিক্যালি কথাটা বলেছেন। ওইখানে যে আপত্তিটা তোলা হয়েছে যে মুসলিম দেশে এটা থাকতে পারবে না, ওইখানে যদি ওই নোটে কি লেখা আছে আমি জানি না, কিন্তু হেফাজতুল ইসলাম দীর্ঘদিন ধরে এটা বলছে যে মুসলিম রাষ্ট্রে এটা থাকতে পারবে না। প্রধানমন্ত্রী যদি নান্দনিকতার দিক থেকে কথা বলে থাকেন, আমি তার সাথে এইটা নিয়ে আলোচনা করতে, এটা নিয়ে আমরা কথা বলতে 100% রাজি, যেটা সুন্দর হয়ে আমার নিজস্ব কিছু মতামত রয়েছে এটার ব্যাপারে। কিন্তু ধর্মীয় কারণে এটা থাকতে পারবে না, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। এই কারণে আমি মেনে নিতে পারবো না, যখন 8ম সংশোধনী হলো বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে করা হলো, তখন আওয়ামী লীগ ইজ দ্য পলিটিক্যাল পার্টি যারা সেই দিন রাস্তাতে ভাঙচুর করেছে, সেই দিন তারা এটার প্রতিবাদ করেছে, সেদিন তারা হরতাল আহ্বান করার চেষ্টা করেছিল, সেদিন তারা প্রতিবাদ করেছে এবং সেটা সবগুলো ডকুমেন্ট পত্রিকাতে আছে, আমার কাছেও আছে, যে আওয়ামী লীগ সবচাইতে বড় প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রী সেই তখনকার যে আরেকজন নেত্রী ছিলেন খালেদা জিয়া, তিনি সেটার প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছেন যে নতুন করে এগুলার ধর্ম নিয়ে রাজনীতি করছে এরশাদ, এগুলার করার কিছুই নেই, কারণ অলরেডি জিয়াউর রহমান বিসমিল্লাহ যোগ করেছেন সংবিধানের মধ্যে, নতুন করে রাষ্ট্রধর্ম করা মানে হচ্ছে তিনি এইটাকে মানে একাই তিনি ধর্ম কার্ডটা খেলতে চান, তিনি আর কাউকে খেলতে দিতে চান না। তো আলটিমেটলি যে পুরো ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে সম্পূর্ণ রকমের দ্বিমত পোষণ করি আমি মনে করি এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের মৌলবাদী একটা গোষ্ঠীকে তিনি সম্পূর্ণভাবে লাই দিয়েছেন। ধন্যবাদ। আসবো আপনার কাছে নিজেও। আমাদের সময় হচ্ছে প্রিয় দর্শক একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা এই বিতর্ক নিয়ে, এটির সঙ্গে আরও অনেক প্রাসঙ্গিক বিষয় রয়েছে, আমার মনে হয় যে যারা দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরও নিজস্ব বক্তব্য আছে, আমরা সেইগুলো নিয়ে আবার ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গেই থাকুন। শাপলা সিটি দিচ্ছে মাত্র 24 লক্ষ টাকা ফ্ল্যাট। মেলায় বুকিং করলে সর্বোচ্চ 15% ছাড়।
24 লক্ষ টাকায় ফ্ল্যাট। অফারটি থাকছে 25 এপ্রিল পর্যন্ত। শাপলা সিটি লিমিটেড। ফ্লাইট কনসেপ্ট নিয়ে এলো নতুন সেবা মিট অ্যান্ড গ্রেড। ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন, ব্যাগেজ ক্লেম সহ সকল প্রকার আনুষ্ঠানিকতা আমাদের অভিজ্ঞ স্টাফ দ্বারা করে থাকে। ফ্লাইট কনসেপ্ট 02073750055। এই অবস্থার মধ্যে টাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই। বাড়াইবে নিবা আজকে? কোন দিন যেন আমার বাড়ি হইব, গাড়ি হইব। জিও শেপাই রেডি। আমি লন্ডন আইছি এক উন্নত লাইফের আশায়, আর আমার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করা তাজ সলিসিটার। We are committed to help people like Lal to achieve their dreams. Taj Solicitors. Believe in service. Hajj packages. Rethink, reprice. Price start from £5,395. 5-star accommodation. Hijaz Travel Limited. ATOL protected and Ministry of Hajj approved. Phone 0121 773 8777. বারাকা মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের টাকা রেট। ম্যানর পার্ক এবং হোয়াইট চ্যাপেল শাখায় রবিবার সহ প্রতিদিন রাত 8টা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ সার্ভিস। টেলিফোন 0207-247-0800। কার্গো সার্ভিসের সকল সুবিধা নিয়ে ইস্ট লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছে জেনারেল কার্গো সার্ভিস। কষ্ট করে আপনার মালামাল নিয়ে আসার দিন শেষ, কারণ আমাদের আছে কল অ্যান্ড কালেক্ট সার্ভিস। শুধু একটি ফোন কলই যথেষ্ট। আমরা আপনার মালামাল সংগ্রহ করে পৌঁছে দেব বিশ্বের যে কোনো প্রান্তে। সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা আছি আপনার অপেক্ষায়। আমাদের কার্গো সেবা নিতে আজই ফোন করুন। ফোন 0207-993-6755। Air Express Travel and Tours wants to make you happy. Whether it's a flight to New York, happy price. A long weekend in Dubai, happy price. Or just a flight to Bangladesh, happy price. Air Express Travel and Tours. Happy price, happy service. Experts on making you happy. Call 020-7247-1234. ATOL protected. বাংলাদেশে আবাসন শিল্পে এক বিশ্বস্ত নাম প্রবাসী পল্লী। সরাসরি বাংলাদেশ অফিসে কথা বলুন +88 02985 9616। ইউকে অফিস 0207 791 1110। কি ব্যাপার, দেশে যাচ্ছেন নাকি? না রে ভাই, আমি যাচ্ছি না, আমার লাগেজ যাচ্ছে। মানে? গ্রিন স্ট্রিটের হিল সাইড ট্রাভেলসে যাচ্ছি। এগুলো সব কার্গোতে পাঠাবো। তাহলে আমার দুটো লাগেজ নিয়ে যান না, আমার একটু টাকা পাঠাতে যেতে হবে। টাকা পাঠাতে অন্য কোথাও যাবেন কেন? টাকা তো আপনি হিল সাইড ট্রাভেলস থেকেও পাঠাতে পারবেন। তাই নাকি? শুধু তাই না, আপনি যদি কোনো কিছু কার্গোতে পাঠান এবং পাশাপাশি টাকাও পাঠান, তাহলে টাকা পাঠানোর চার্জে পাবেন 50% ডিসকাউন্ট। বলেন কি? টাকাও সেভ, সময়ও সেভ, এত থেকে ডাবল লাভ। হিল সাইড ট্রাভেলস 25 বছর ধরে বিশ্বস্ত সেবায় আপনার পাশে। আমাদের ফ্যাক্টরি স্বপ্ন পুরি অ্যারোমা আইসক্রিম, অনেক রকম ফ্লেভার দিয়ে আমরা বানাই ড্রিম। অ্যারোমা টেস্টি, ভেরি মিষ্টি, অ্যারোমা ভালোবাসি। অ্যারোমা টেস্টি, ভেরি মিষ্টি, অ্যারোমা ভালোবাসি। তাই তো অ্যারোমা আইসক্রিম খেতে বাবা চলে আসি। অ্যারোমা আইসক্রিম আপনাদের কাস্টমারের প্রিয় অ্যারোমা আইসক্রিম। Make your special day even more memorable. Crystal Banqueting is elegant, stylish, and is situated on High Road, Ilford in East London. With more than 1,200 seating capacity, 400 car parks, friendly staff, prayer room facility, in-house catering, and complete wedding packages, we are the perfect venue for your dream wedding. Crystal Banqueting, turning events into lasting memories. সোফা নাই, টিভি নাই, সাইরা আমরা ঘর চুরি হয়ে গেছে। সিলাই না এখানে, আমি সারা পুরান জিনিস জেমজি কাগজ দিয়া 150 ফাটাই দিছি। এখন চলো নয়া ফার্নিচার কিয়া লই আই। ইয়া মাবুদ।
এখন আমি কিতা করতাম যে কোনো জিনিস দেশে পাঠাইবার লাগি একমাত্র বিমান অ্যাপ্রুভ কার্গো সেলস এজেন্ট জেএমজি কার্গো, আস্থা ও বিশ্বস্ততার প্রতীক। ন্যাশনাল এক্সচেঞ্জ মানব সেবায় আরেক ধাপ এগিয়ে ঢাকার রামপুরার বনশ্রীতে স্বাস্থ্যসেবার মহান ব্রত নিয়ে বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফরাজি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক এর কার্যক্রম শুরু করেছে। নির্ভুল রোগ নির্ণয়ের সুবিধা সহ সুপরিসর জায়গায় পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক প্রযুক্তি এবং দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে ফরাজি হাসপাতাল পরিচালিত হচ্ছে। ন্যাশনাল এক্সচেঞ্জের সম্মানিত সকল গ্রাহক ও তার পরিবারের জন্য ফরাজি হাসপাতালের সেবায় রয়েছে বিশেষ মূল্য ছাড়। উই কেয়ার, আল্লাহ কিওর। সোনার দেশের সোনার মাটি ইলিশ রুই কাতলে রে, অন্তর টানে সেই মাটির ঘ্রাণে, নদীর তাজা মাছেতে অন্তর টানে সেই মাটির ঘ্রাণে। অন্তরেরই টানে প্রবাসীদের প্রতিটি প্রাণে মিশে আছে সাসকো ফুডস। Join our match cooking classes, a fun way to meet new people doing something you love. Match. Join free today. That's it. Cracked it. Why not sell fully fitted boilers online? Cutting out call centres and sales folk, saving you money. A Worcester Bosch boiler fitted on your wall from just £1,695 or from £10.96 a month. And what if everything arrived in one box, delivered when you want it, so you're not sitting around waiting? Now that's what I call boxed clever. 8-Ball Pool. Have you got what it takes to win? Or will you break under the pressure? 8-Ball Pool brings you the exciting experience of the real game on your mobile, anytime, anywhere. Challenge your friends to fast-paced matches online or climb your way to the top of the leaderboard against millions of players around the world. Turn up the heat in 8-Ball Pool. Download now for free. The way people feel about buying carpets and flooring might just have changed forever. Tapi bring inspiration and service at the right price. They could remove your old flooring and fit your new one perfectly. There wasn't a word for the feeling a new Tapi floor gives you, so they made one up. Tapiness. And with a 5-star rating on Trustpilot, the Tapiness is spreading. Better be off, mate. With a 10-year fitting guarantee, Tapi, the joy of floor. No, I can't forget this evening or your face as you were leaving, but I guess that's just the way the story goes. It's hard to resist great taste. Heinz tomato ketchup, irresistibly tasty. New, 50% less sugar and salt, 100% Heinz taste. Pick up some great little wines this Easter, like our Syrah Grenache Rosé for just $4.99.
স্বাধীনতা দেওয়াই তার একমাত্র কাজ না, তার সকলের জন্য তার চিন্তা করা দরকার। যদি এটা সংখ্যাগরিষ্ঠ কোন সম্প্রদায়ের লোকরা যদি তাদের ধর্মীয় অনুভূতির জন্য এই মূর্তিটাকে মনে করে যে একটা কোনো বাধা স্বরূপ কোনো কিছু, আমি মনে করি যে বাংলাদেশ প্রধানমন্ত্রী তার সেটা দায়িত্ব হবে সেইটাকে সরানো, শুধুমাত্র ওই ধর্মীয় গোষ্ঠীদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার জন্য। আমি সেটা মনে করি সেখানে কোনো, আমি মনে করি যে প্রাইম মিনিস্টার, বাংলাদেশ প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একটা যুগ পর্যায়ে একটা ভালো সিদ্ধান্ত এবং সেইটা উনি করলে আমার কোনো আপত্তি নাই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন যে আসলে এই মূর্তিটি স্থাপন কে করেছে, কার এখতিয়ারে হয়েছে, এটি কি প্রধানমন্ত্রী করেছিলেন, আবার সেই প্রধানমন্ত্রী সেটি করে আবার তার অবস্থান থেকে কি সরে এসেছেন কিনা? না, প্রধানমন্ত্রী এটি করেননি। এটি সুপ্রিম কোর্টের যেহেতু আঙিনায় হয়েছে, এটি আপনারা জানেন যে বিচার বিভাগ স্বাধীন এবং এটি সুপ্রিম কোর্ট বা এটির ওই যে কৃতিত্ব বা দায় দায়িত্ব সেটি প্রধান বিচারপতিকেই দিতে হবে এবং সেটি সরাবার ক্ষেত্রেও প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সরাবার কিন্তু ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী যেটি বলেছেন একান্তই তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন এবং সেটির বাইরে গিয়ে যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন, তার যে ব্যক্তিগত অভিমত এবং তার যে কনসার্ন সেটি ইতিমধ্যেই তিনি সেটি শেয়ার করেছেন, সেটিও আমরা পত্রিকায় দেখেছি। নিচুম, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব 1 মিনিট পরে, আপনি আলোচনাটি শুরু করতে পারেন, আবার আপনার সঙ্গে যুক্ত হব। যেটি একজন দর্শক বলেছেন যে আমাদের দেশের ধর্মীয় বিশ্বাস বা সাংস্কৃতিক যে আবহ, তাতে করে আমাদের ন্যায় বিচারের প্রতীক হিসেবে সারা পৃথিবীও যদি করে, আমাদেরকে কেন একজন দেবীর প্রতিকৃতি রাখতে হবে ন্যায় বিচারের প্রতীক হিসেবে? দর্শকের প্রতি সম্পূর্ণ সমান রেখেই বলি, উনি হচ্ছেন বেসিক্যালি বাংলাদেশের যে কাঠমোল্লা আছে, বাংলাদেশের যে ধর্মান্ধ আছে, উনি তাদের প্রতিনিধি হয়ে মূলত প্রশ্নটা করেছেন বা ফোন করেছেন। বোঝাই যায় ওনার কথা থেকে। কিভাবে বোঝা যায়? লক্ষ্য করে দেখেন যে উনি অবলীলায় ধুম করে বলে বসলেন যে আল্লাহ পাল্লা সৃষ্টি করেছেন ন্যায় বিচারের জন্য। কোরআনের ওনার মনে চাইলেও ওনার যে কথাটাকে সেটাকে সমর্থন করতে হবে, তাহলে কোন কার্ডটা ওনাকে খেলতে হবে উনি খুব ভালোভাবে জানেন। হ্যাঁ, তিনি কি কার্ডটা খেললেন, তিনি একটা কোরআন শরীফ আয়াত দিলেন। ওনার ধারণা যে এখানে সবাই অশিক্ষিত বসে আছে, কেউ ওনাকে পাল্টা প্রশ্ন করবে না। উনি কিন্তু সেই সৎসাহসটি হয়নি, প্রস্তুতি নেননি যে কোরআন শরীফের অমুক আয়াত আছে, তাহলে আমি এখনই খুঁজে বের করতাম বা কোনোভাবে না কোনোভাবে আমি আনতাম। এটা হচ্ছে শুনছেন হয়তো তিনি আমাদের সঙ্গে আবার এটার নাম হচ্ছে পলিটিক্স অফ কনভিনিয়েন্স। বাংলাদেশে যদি ধর্মীয় অনুভূতির জন্য এটা কোথাও না কোথাও আছে, কোরআন শরীফে যদি বলা হয়ে থাকে যে আমি দাড়িপাল্লা তৈরি করেছি ন্যায় বিচারের জন্য, এটা কোথাও না কোথাও ন্যায় বিচারের জন্য বলা হয়েছে, তাহলে আমি অবশ্যই পাবলিক স্টেটমেন্ট আমি যেহেতু জিনিসটা জানি না, স্ট্রং পজিশনে যাওয়া আমি মনে করি যুক্তি। শাপলা সিটি দিচ্ছে মাত্র 24 লক্ষ টাকায় ফ্ল্যাট। মেলায় বুকিং করলে সর্বোচ্চ 15% ছাড়। 24 লক্ষ টাকায় ফ্ল্যাট অফারটি থাকছে 25 এপ্রিল পর্যন্ত। শাপলা সিটি লিমিটেড। Grand Tressoi winter booking limited offer. Get a luxury wedding car hire for free. If you book an event for over 500 people, you can get a luxury car for free. Grand Tressoi Catering. We never compromise on our food and services. হোলসেল বাজার, শত বাজারের ভিড়ে হোলসেল বাজারে দিচ্ছে সবকিছুতেই হোলসেল প্রাইস। শুধু তাই নয়, আপনি যদি 3 মাইলের মধ্যে থাকেন তবে আপনিও পেতে পারেন ফ্রি হোম ডেলিভারি। তাছাড়া রয়েছে ফ্রি পার্কিং এর সুবিধা। গ্রিন স্ট্রিট মাছ বাজারের পাশেই হোলসেল বাজার এখন আপনার আরও কাছে। হোলসেল বাজার, 56 Green Street, London E7 8BZ, phone 0208 5521 444. Maria London Events, the professional wedding planners. Let us create your special, memorable day, combining your vision with our expertise. We provide an exquisite wedding experience with our in-house catering and bespoke decor. Book your consultation today and see what makes us different. Maria London Events, your personal wedding planners. TRS presents The Mysteries of Love. A look. A touch. Thank you for the honesty. A moment.
and the soft richness of TRS Semolina. Lovers of flavor, only at TRS. It's beautiful. There is only one store you can trust to build the home of your dreams, whether it is the living room or the bedroom. Marble Furnishing has it all. Quality, wide range of choice and value for money. Let us make you feel at home with Marble Furnishing. Marble Furnishing, 2329 Dodd Street, London, E14 7ET. Call 020 7515 0101. কুশিয়ারা ট্রাভেলস বিমান অনুমোদিত কম খরচে এয়ার টিকেট হজ ও ওমরার জন্য বিশেষ প্যাকেজ বিশ্বের যে কোনো দেশে মালামাল পরিবহনে কার্গো সার্ভিস এছাড়া রয়েছে বিশ্বব্যাপী মানি ট্রান্সফারের ব্যবস্থা কুশিয়ারা ট্রাভেলস কমার্শিয়াল রোড লন্ডন E1 2PS I'm 1, 2, 3. I'm 3 years old. I like noodles. From tasty savory snacks, eggless bakery, sugar-free delicacies and chaats to delicious sweets, divine taste of heavenly flavors, best quality vegetarian sweets and savories for any occasion. Pooja Sweets and Savories. Call us now on 0208 672 4523 or order online at poojasweets.com. I love Pooja Sweets. স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা আপনার নিত্যদিনের পছন্দের খাবার শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে সাসকো ফুডস UK Limited 0208 591 6043 Teddy's going on holiday. Okay, off we go. আপনি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া থাকেন আমরা আপনার লাগি রিপ্লেসমেন্ট গাড়ি লইয়া আইমু আপনার অ্যাক্সিডেন্ট ক্লেম থেকে লইয়া রিকভারি আর রিপ্লেসমেন্ট সহ সব কিছু অতি যত্ন সহকারে আমরা করিয়া দিব জেনারেল অটো সার্ভিসেস টেলিফোন নাম্বার 02085551212 সোফা নাই টিভি নাই সাইরা আমরা ঘর চুরি হয়ে গেছে সিলাই না এখানে আমি সারা পুরান জিনিস জেএমজি কাগজ দিয়া 150 ফাটাই দিছি এখন চলো নয়া ফার্নিচার গিয়া লই আই ইয়া মাবুদ এখন আমি কিতা করতাম যে কোনো জিনিস দেশে পাঠাইবার লাগি একমাত্র বিমান অ্যাপ্রুভ কার্গো সেলস এজেন্ট জেএমজি কার্গো আস্থা ও বিশ্বস্ততার প্রতীক যারা গরহান বানাইয়া দিছেন তারা লাগি দোয়া করুন ইয়া সুবহানাল্লাহ আমি যে তো দোয়া করুম রে বাবা আমার কেউ নাই 100টি গড় কমপ্লিট করা হয়েছে এই দেখুন আপনাদের কাছে এই গড় এই হচ্ছে বাচ্চার মা আপনাদের সামনে আবেদন পেশ করেছিলেন একটা গড়ের জন্য তাদেরকে আপনারা এই গড়টি পাঠিয়ে দিয়েছেন Allah subhanahu wa ta'ala has given us the ability to come here today and distribute these wheelchairs on behalf of Gharib and Yatim. এই মহিলা দুটা চোখ বন্ধ চোখে দেখেন না আর অসহায় ডিসেবল Occasions, Mayfair venue. At Morrison's, selected packs of fresh fruit are only 2 for £3. Morrison's. She makes the sound she makes. Thanks, Immaturity. You're making me look like a clown again. But it's thanks to you. Jess fell for me. Thank you, Immaturity. Find your next date at our Match cooking classes. Match. Join free today. At Gorillascope, we get your business on TV. We create targeted advertising campaigns that reach your specific audience. Anytime, any channel.
monitoring response on a minute-by-minute basis. We'll research, plan, and deliver your ad to ensure a successful campaign. So isn't it time Gorillascope put your business on TV? TV advertising has never been so easy. Airborne pollen can leave your eyes feeling irritated, uncomfortable, and damaged. Optrex Actimist is specifically designed to repair your eye's lipid layer and relieve the irritation as you blink. Optrex Actimist. And also try Optrex Hay Fever Relief Drops. Special occasions should be celebrated, but for Tim they mean heartburn, and for his twin Tom they mean indigestion. So they used Gaviscon Double Action. It gets to work instantly and lasts up to 2 times longer than antacids. So Tim and Tom can get relief, but not always from each other. Gaviscon Double Action. 8-ball pool. Have you got what it takes to win? Or will you break under the pressure? 8-ball pool brings you the exciting experience of the real game on your mobile, anytime, anywhere. Challenge your friends to fast-paced matches online or climb your way to the top of the leaderboard against millions of players around the world. Turn up the heat in 8-ball pool. Download now for free. Our mission is to conquer all stains. New Vanish Platinum. There are 3 stain types that cover all stains: coloured, greasy and protein-based. Vanish Platinum has the power to conquer all 3 stain types. New Vanish Platinum, unlike most liquid detergents, removes all stain types. Our best. বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন ইউকে ও শাপলা সিটি লিমিটেডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী উৎসব 1424। মাত্র 24 লক্ষ টাকা ফ্ল্যাট। মেলায় বুকিং দিলে পাচ্ছেন সর্বোচ্চ 15% ছাড়। 24 লক্ষ টাকায় ফ্ল্যাট। অফারটি থাকছে 25 এপ্রিল পর্যন্ত। 17 এপ্রিল ওয়াটার লিলি লন্ডন অনুষ্ঠানে আসতে ভুলবেন না কিন্তু। শাপলা সিটি লিমিটেড। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। আমরা বিজ্ঞাপন বিরতির আগে ছিলাম নিঝুম মজুমদারের কাছে। নিঝুম, 2 জন দর্শকের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। একজন বলেছেন যে ন্যায় বিচারের প্রতীক হিসেবে আমাদের কেন দেবীকেই নিয়ে আসতে হবে, দেবীর প্রতিকৃতি কেন থাকবে। আরেকজন বলেছেন যে তিনি মনে করেন যে যদি সংখ্যাগরিষ্ঠ ধর্ম বিশ্বাসীদের বিশ্বাসকে প্রোটেক্ট করার জন্যে ওই ভাস্কর্য বা মূর্তি সরিয়ে ফেলতে হয়, তিনি তাতে রাজি আছেন। তিনি তার নিজের পরিচয় দিয়েছেন তিনি অমুসলিম। দেখেন, প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে এটার এই ন্যায় বিচারের জন্য কেন একজন দেবীকেই থাকতে হবে। যদি তিনি এটা মনে করে থাকেন যে একজন দেব থাকলে জিনিসটা সমস্যা হতো না, সেটা একটা আলোচনা হতে পারে। আরেকটা আলোচনা হতে পারে উনি যদি এটার মিনিং যদি হয়ে থাকে উনি মান নিয়ে আলোচনা করছেন কিনা, এটা কতটুকু সৌন্দর্য বা ভালো লেগেছে কিনা, সেটা ডিফারেন্ট ইস্যু। আমি শুরুতেই বলেছি যে ওই আলোচনাটা একটা আলাদা ইস্যু, যে মানদণ্ড প্রচার করার জন্য বা মানদণ্ড বা ন্যায়ের বিচার করার জন্য ধর্মীয় কারণেই বলেছেন। তিনি বলতে চাচ্ছেন যে মুসলিম অধ্যুষিত একটি জায়গায় কেন গ্রিক দেবীর প্রতিকৃতি স্থাপন করে ন্যায় বিচারকে সিম্বলাইজ করতে হবে। এই ধরনের যদি ওনার পেছনের কথার পেছনের উদ্দেশ্যটা এটাই থাকে, বলার মূল ভাষাটা এটাই থাকে, তাহলে একইভাবে আমি ওনাকে প্রশ্ন করতে পারি। সেটা হচ্ছে যে বাংলাদেশে তো অসংখ্য জায়গাতে ভাস্কর্য রয়েছে। বাংলাদেশের আপনি মসজিদ থেকে বের হয়ে পোস্টার দেখতে পান, ছবি দেখতে পান। ভাস্কর্যের কথা বাদই দিলাম, ছবি আছে, পোস্টার আছে, মানুষের আপনার আমাদের যে মডেল আছে তাদের বিলবোর্ড আছে, রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড আছে। আপনি সেগুলো নিয়েও আপনাকে তাহলে একই, তার মানে হচ্ছে যে ওনার যে দাবিটা সেটা হচ্ছে ওনার থটস অফ কনভিনিয়েন্স, যেটা ওনার জন্য ভাবতে মজা, যেটা ওনার জন্য ভাবতে খুব সুবিধা, সেইটা আজকে ধরিয়ে দেওয়া হচ্ছে। উনি তো এভাবেও চিন্তা করতে পারেন যে যে ভাস্কর্যগুলোর কথা বলছেন সেগুলো বাংলাদেশে থাকা উচিত না। ওনার তো এটিও চিন্তা হতে পারে। সেক্ষেত্রে তো কনভিনিয়েন্স উনি যদি এটা বলে থাকেন, এটা মনে করে থাকেন, যদিও তিনি এটা বলেননি, যদি ধরেন এটার সাথে সূত্র ধরে আমি এটাও বলি, তাহলে আমার কথা হচ্ছে যে আমি মনে করি যে এটা থাকা উচিত না। তাহলে আমার কথা আর তার কথা আপনি কোনটাকে প্রাধান্য দেবেন? বাংলাদেশের অসংখ্য মানুষ মনে করে যে এই ভাস্কর্যটি এখানে থাকা উচিত। বাংলাদেশের অনেক মানুষ এটাও মনে করে যে এটা থাকা উচিত না। কেমন? আমি বারবারই বলছি যে এই মনে করা উচিত এবং উচিত, সেটা যদি নান্দনিকতার দিক থেকে হয়, এই ধরনের সিম্বলটা আসলে ভালো কি সুন্দর সেটার দিকে হয়, সেটা একটা আলাদা আলোচনা। কিন্তু সেটা যদি ধর্মীয় কারণে হয়ে থাকে, আমার একটা আপত্তি রয়েছে। আমি বারবারই বলছি, এই আপত্তির পেছনে আমি এটাও বলেছি যে এই রাষ্ট্রটা 24 বছর ধরে
পাকিস্তানি শাসন, যেই শাসনের কারণে বা তাদের যে অপশাসন, শাসন তো বলবো না, যে অপশাসন বা যেই মূল সমস্যাগুলোর উদ্ভবের কারণে অধিকার থেকে বঞ্চিত করা থেকে শুরু করে অতিরিক্ত ধর্মীয় প্রভাব বিস্তার করা, ধর্ম নিয়ে কার্ড খেলা, ধর্মকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা, যেই জিঞ্জির ছিঁড়ে আমরা এই বাংলাদেশকে পেয়েছি, সেই একই খেলা যদি বাংলাদেশ রাষ্ট্রে হয়ে থাকে তাহলে আর মুক্তিযুদ্ধের তাৎপর্যই বা কি থাকে, আর আপনার এই দেশের মূল স্তম্ভই বা কি থাকে। কিন্তু তার আগে আমি একজন দর্শকের কাছ থেকে ফিরে আসতে চাচ্ছি। হ্যালো হ্যালো, আমার মনে হয় যে দর্শককে হারিয়ে ফেলেছে। আমি যেটা আপনাকে জানতে চাই যে আপনি যে স্পিরিটের কথা বলছেন, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা বলছেন, আমাদের কালচারাল যে হেরিটেজ বা লিগাসির কথা বলছেন, অ্যাপার্ট ফ্রম অল দোজ, আপনি যদি এভাবে চিন্তা করেন যে 86% বা 90% বা 95% মুসলমানের দেশে একটা বড় অংশ মনে করছেন যে নিঝুম মজুমদারের মতো শহুরে শিক্ষিত গুটি কয়েক মানুষ এভাবে চিন্তা করে, কিন্তু আসলে যারা ইসলাম ধর্মকে মানে বা চর্চা করে বা বিশ্বাস করে তারা চায় যে বাংলাদেশটা এরকমই থাকুক, মানে অর্থাৎ কোনো ভাস্কর্য থাকবে না, এই যে বর্ষবরণ থাকবে না, হ্যাঁ, যে জায়গাগুলোতে আপনার আপত্তির জায়গা আছে তারা মনে করে যে আপনি যেগুলো চান সেগুলোতে তাদের আপত্তি রয়েছে। মানে এই বিভাজনটি যদি এরকম হয় তাহলে একটি প্লুরালিস্টিক সোসাইটিতে আসলে কনক্লুশনটা কি দাঁড়াবে? দেখেন, যদি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক স্পিরিটে বিশ্বাস করি, কোনোভাবে যদি বাংলাদেশের মানুষ এমনভাবে কাউকে ম্যান্ডেট দেয়, যেই ম্যান্ডেট দিবে এবং যারা বলে আসবে যে আমরা আসলে এই দেশটাকে একটা ইসলামিক প্রজাতন্ত্র করব, কোনো মূর্তি রাখবো না, এবং সেইখানের ক্ষেত্রে যদি বাংলাদেশের মানুষ আপনাকে এই ম্যান্ডেট দিয়ে এটা ক্ষমতায় নিয়ে আসে, আমি অনেস্টলি বলবো যে আমার আর কিছু বলার থাকবে না, কারণ আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন তখন তো ব্যারিস্টার লিটনের কাছে ফিরে যেতে হবে, কারণ ওনারা তো বারবার এটি বলার চেষ্টা করছেন যে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের তো সেই অর্থে জনভিত্তি নেই, ম্যান্ডেট নেই, তারা তো এক ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটবিহীন নির্বাচনে ক্ষমতায় এসছেন। তাহলে এটিকে আপনি কিভাবে নির্ধারণ করবেন? যদি ওই প্রসঙ্গে আমি চলে যাই, ম্যান্ডেটের কথা বা নির্বাচনহীনতার কথা চলে যেতে যাই, তাহলে নিশ্চয়ই লিটন ভাই এটাও স্বীকার করবেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেখানে তিনি 1 মাস ম্যান্ডেট ছাড়া তিনি ক্ষমতা কুক্ষিগত ধরে রেখেছেন। যদি তিনি আওয়ামী লীগকে এখন বলেন যে ক্ষমতা ছাড়া কুক্ষিগত করে রয়েছে, তাহলে ওনাকে একই সাথে স্বীকার করতে হবে যে জিয়া রহমানের ক্ষমতা দখল বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের বাইরে হয়েছে। তাহলে এটা ওনাকে স্বীকার করতে হবে যে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেটাও তিনি কুক্ষিগত করে রেখেছেন। এই দুইটা যদি উনি স্বীকার করে তাহলে আমি বলবো, আমি স্বীকার করি আর না করি সেটা ডিফারেন্ট ইস্যু, ওইটা যদি স্বীকার করে তাহলে বলবো যে তোমার পরবর্তী দাবিটা ঠিক আছে। আওয়ামী লীগকে যদি বলা হয় যে ম্যান্ডেটবিহীন সরকার, তাহলে কিন্তু খালেদা জিয়াও একই কাজই করেছে, এটা আমাকে স্বীকার করে নিতে হবে। আমি বলছি, আমি আপনার পয়েন্টে বুঝেছি, আমি লিটন সাহেবের কাছে যাব, কিন্তু একজন দর্শক আছেন, আমি আপনার কাছে আসছি এরপরে। হ্যালো, দর্শক শুনতে পাচ্ছি, বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বুলবুল ভাইয়া, আপনার অনুষ্ঠানটা আমি দেখতেছি, খুব ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি ব্যারিস্টার নিঝুম সাহেব যে কথাটা বলছেন, দাড়িপাল্লার ব্যাপারে যে কথাটা বলছেন, আসলে উনি অনেক কিছু জানেন, হয়তো ইসলাম সম্পর্কে ওইরকম তেমন একটা জানেন না। বেসিক্যালি সূরা আর রহমানের 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত ওনাকে পড়তে বলবেন এবং বাংলা অর্থটা পড়তে বলবেন, স্পষ্ট লেখা আছে। হয়তো দাড়িপাল্লাটা হচ্ছে একটা সিম্বল, বাট ফর ব্যালেন্স, ফর জাস্টিস, একদম স্পষ্টভাবে 3টা আয়াতের ভিতরে স্পষ্টভাবে বলা আছে। ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য। জি, আরেকটা কিছু বলতে যাচ্ছিলেন, সরি। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা আমাদের দেশে, এই দেশে যেরকম এই দেশে আইন করতে চায় যে বোরকা বন্ধ করবে বা এইটা বন্ধ করবে বা ওইটা বন্ধ করবে তাদের মতো করে, তা আমরা আমাদের দেশের মতো করে আমাদের মতো করেই চিন্তা করব। ওটা খুব সিম্পল একটা ব্যাপার, যার দেশের মতো করে সে চিন্তা করে। আমরা ওয়েস্টার্ন ড্রেস পরে আমাদের দেশে শুধু চলতে থাকবো বা ওইখানকার ড্রেস পরে এখানে চলবে, এটা যে কোনো দেশের জন্য এইভাবে সিস্টেম করে চলতে হয় না। কিন্তু ধরা যাক লেবার সরকারের সময় যখন জ্যাক স্ট্র বোরকা নিয়ে কথা বলেছিলেন, ভেল নিয়ে কথা বলেছিলেন, তখন যে মানুষগুলো সেটির প্রতিবাদ করেছিলেন যে একটা টলারেন্সের অভাব, তিনি এক পেশে কথা বলছেন বা একটি গোষ্ঠীকে ডিসক্রিমিনেট করার চেষ্টা করছেন, সেই মানুষগুলোই আবার তাদের অধিকার রক্ষার জন্য যখন মাঠে নেমেছেন, তারা আবার বাংলাদেশে কিন্তু উল্টো কথা বলছেন। মানে এই সব বিরোধিতাটা আপনি দেখেছেন কিনা? না, বাংলাদেশের সবাই যে একদিকে বলতেছে এটা না, বিপক্ষেও বলতেছে।
কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে থাকার সাথে আমাদের চিন্তা করা ঠিক হবে না, বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে ইউকের প্রেক্ষাপট চিন্তা করলে হবে না। ওরা ওদের মতো সবকিছু চিন্তা করবে এবং প্রত্যেকটা জিনিসের একটা আলাদা একটা ব্যাপার থাকে যে হ্যাঁ এটার পিছনে অনেক কিছু থাকে, ওইভাবে চিন্তা করবে। অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য। আমি আসবো, যেহেতু আপনি একটি বিষয় নিয়ে ব্যারিস্টার লিটনের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটি নিয়ে তারপরে আমি আবার আসবো। নিজুম ভাইদের মতো বিদগ্ধজনদের নিয়ে আমাদের আসলে খুব প্রবলেমে পড়তে হয়। এই জন্যই যে আমরা যখন টক শোতে আসে কোনো কথা বলতে যাই, তারা কিন্তু নিরপেক্ষ ব্যক্তি হিসেবে আসে। সবসময় বলি আপনি যেহেতু একটা অভিযোগ করেছেন এবং ওনাকে আপনি ডাকেননি, আমি ডেকেছি, এই জায়গাটা একটু ক্লারিফিকেশনের দাবি রাখে। ওনাকে আমি একটা বারের জন্য বলে নিয়েছি তিনি নিরপেক্ষ, আমি বলেছি যে উনি ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটিতে এসেছেন। দুটোর মধ্যে পার্থক্যটা আমাদের আগে বলা উচিত, আমি ভবিষ্যতের জন্য বলে রাখি যে এইভাবে আগে বলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ দুজন মানুষকে আমাদের হাতে তো দাঁড়িপাল্লা নেই। এই যে যখন ম্যান্ডেটবিহীন নির্বাচন, আমি এই জন্য আমার কথার জবাব দিতে চাচ্ছি নিজুম ভাই, যে এই জন্য আপনার কথা জবাব দিতে চাচ্ছি, যখনই আসলে ম্যান্ডেটবিহীন নির্বাচনের কথা আসে, যে 154টি ভোটে বিনা ভোটে আসনে বিনা ভোটে নির্বাচিত সরকার সাথে যখন বলি আমরা, তখন কিন্তু অবলীলা ক্রমে প্রত্যেকটি মানুষ, আওয়ামী লীগ হোক কিংবা বিএনপির অনেক মানুষই 96 সালে ফিরে যায়। আমরা সেটা অস্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ প্রেক্ষাপটটা এমনই ছিল যে আমরা তখনও বেগম খালেদা জিয়া বলছেন যে সংবিধানের ধারাকে সমুন্নত রাখার জন্য নির্বাচন, তিনি কিন্তু সে কথাটা রেখেছেন। আর আজকে কিন্তু কন্টিনিউ এই কথা বলে নির্বাচনে এসে তারপরে কন্টিনিউ কিন্তু রাখেনি, তারপরেও নির্বাচন ব্যবধান অনেক ছিল। কিন্তু আমি বলতে চাচ্ছি এই জন্য নিজুম ভাইকে এইটাই, যে তারা শুধু একটা জায়গা পর্যন্ত যেতে চায় 96 পর্যন্ত। আর উনি আরও 20 বছর আগে যে শহীদ জিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসাটা অবৈধ ছিল, সেটা কোনো সংযোজন করছেন। এটা বেশিরভাগ আওয়ামী লীগ এই কথাটার সাথে এই কথাটা জুড়ে দেন। এই জন্য আমি ওনার কথার জবাব দেওয়ার জন্য প্রয়োজন বোধ করলাম। ধন্যবাদ। তবে আপনার এই কথার বিপরীতে আরেকটু আমার এই প্যানেল সিলেকশন নিয়ে বলি, যে গত অনুষ্ঠানে আমরা একজন আওয়ামী লীগ একজন বিএনপির দুজনকে এনে, আমাদের এক বন্ধু, আমাদের এক সহকর্মী ব্যারিস্টার তারেক চৌধুরী, তাকে এনেছিলাম। সেখানে আবার দেখলাম আওয়ামী লীগ থেকে অভিযোগ হচ্ছে যে ব্যারিস্টার তারেক চৌধুরী বিএনপি, কাজে দুজন বিএনপির একজন আওয়ামী লীগ, এরকম ইমব্যালেন্স হয়েছে। আপনি আবার এসে উল্টো অভিযোগ করলেন। আমাদের জন্য কিন্তু যেহেতু প্রসঙ্গটা আমাকে নিয়ে, আমার মনে হয় একটু আমার ক্লারিফিকেশন করা দরকার। আমি একজন সমাজ সচেতন মানুষ। লিটন ভাই, আপনি আমাকে হয়তো বা চেনেন, আমাদের আগের পূর্ব পরিচয় রয়েছে। দেখেন, আমি যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তার মানে এই না যে আমি কখনোই কোনো পার্টিকে তাদের কর্মকাণ্ডের জন্য ব্লেম করতে পারবো না। এটা কিন্তু যেমন আমার কাছে একজন খুব স্বাভাবিক মানুষ হিসেবে আমার কাছে যেটা মনে হয়, 96 সালে যদি একটা মানুষ নির্বাচন করতে পারে কোনো দলের এই তত্ত্বাবধায়ক সরকারের ছাড়া বা সেটার বিরোধিতা করে, সেই একই ব্যাপার যখন অন্য একটা দল করে, তখন যখন তারা এটা যখন অন্য একটা মানুষ বলবে, যিনি কোনো পলিটিক্যাল, আমি তার কথা মানতে রাজি, আমি আপনার কথা কেন মানবো? পুরো ব্যাপারটা যদি 1 মাসের জন্য হয়ে থাকে, সেটা আমাকে স্বীকার করে নিতে হবে যে উনি 1 মাসের জন্য রাষ্ট্রীয় টাকার, কেন উনি 1 মাস খরচ না করে রাষ্ট্রীয় টাকাটা বাঁচাতে পারতেন না? তিনি দেশের সম্পদকে নষ্ট করেছেন। তাহলে একটা ইলেকশনের কিসের জন্য? আমরা তো ওই আমার বাবা 1996 সালে ইলেকশন করেছেন। আমি কিন্তু দ্বিমত করিনি, আমি কিন্তু বলেছি যে আওয়ামী লীগের ওই পর্যন্ত আমি একটা কথা বলি, আমার বাবা যেহেতু জাতীয় সংসদ নির্বাচন করেছেন, আমি সম্পূর্ণভাবে ইনটু পলিটিক্স, আমি খুব ভালোভাবে জানি, আমি তো নিজের চোখে দেখেছি কিভাবে সিল মারা হয়েছে, কিভাবে কি করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদের অপচয় আমরা দেখেছি। আচ্ছা, এই প্রসঙ্গে এটা একটা আলাদা জিনিস, কারণ দর্শক আপনাকে ফোন করে, দর্শক আমাকে যেটা বলেছেন, আমি সূরা আর রহমানটা বের করেছি, আপনি যদি অনুমতি দেন আমি সূরা আর রহমানের ওই আয়াতগুলো আপনাকে আমি বলতে পারি, যেখানে আপনার বক্তব্য, যেখানে সূরা উনি আমাকে বলেছেন, লক্ষ্য করে দেখেন যে উনি আমাকে বলেছেন যে হ্যাঁ এটা ঠিক যে আমি একজন ইসলামী স্কলার নই, আমি ধর্ম সম্পর্কে আমি অনেক কিছু আমার অজানা, এই অপারগতার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। কিন্তু তিনি যে আয়াতগুলোকে রেফার করেছেন, সেখানে কোথাও বলা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার দাড়িপাল্লা তৈরি করেছেন ন্যায় বিচারের জন্য। সেখানে বলা হয়েছে সমতার কথা বলা হয়েছে, ক্লিয়ারলি ইকুইভ্যালেন্সের কথা বলা রয়েছে, তুলাদণ্ডের কথা বলা রয়েছে। ব্যালেন্স শব্দটা মানে উনি যদি মনে করে থাকে যে এটা দাড়িপাল্লার কথা বলা হচ্ছে, এখানে সবাইকে আইনে সমবিচারের কথা বলা হচ্ছে। আইনের সমবিচারের কথার লিটারাল মানিং এই না যে দাড়িপাল্লা আল্লাহ তৈরি করেছেন আপনার ন্যায় বিচারের জন্য প্রতীক হিসাবে। কেমন? এটা আমার উত্তর, জানি হয়তো উনি আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তো আমি আমার কথার সামারিটা টানি, আরো বক্তা রয়েছেন, সেটা হচ্ছে একটাই কথা আমি যেটা বলবো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এখন সম্পূর্ণ রকমের ধর্মীয় কার্ড খেলছে। এটা হচ্ছে এই নির্বাচনে জয়ী, এই বৈতরণী পার হওয়ার জন্য, যেটা তাদের
তাদের যে নেতাকর্মী আছে তারা স্বীকার করেছে আজকে বাংলা ট্রিবিউনে, তারা ক্লিয়ারলি বলেছে যে তারা এখন, যেমন জাফরুল্লাহ চৌধুরী ফরিদপুরের যিনি আছেন, তিনি আজকে বলছেন যে এখন তিনি অন্য সুর ধরছেন, উনি চৌধুরী জাফরুল্লাহ উনি আজকে বলেছেন যে আমাদের এই 1 কোটি ভোটারের কথা তো মাথায় রাখতে হবে। এই যে কথাগুলো বলছেন এগুলো হচ্ছে কারণ এই আওয়ামী লীগ যখন এই কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে ছাত্ররা রয়েছে, সেটা একটা কথা মাথাতে রাখবেন যে বাংলাদেশকে, আমি প্রধানমন্ত্রীর কথা বাদ দিলাম, প্রধানমন্ত্রী একটা পলিটিক্যাল পার্টির নেতা, যেই হেফাজত নিজেদেরকে বলছে তারা একটা ইসলামী দল, তারা ধর্মকে ব্যবহার করছে। ধন্যবাদ। আপনার কাছে এই সেগমেন্টে আসা হয়নি, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে বিশেষ করে ব্যারিস্টার লিটন একটি চমৎকার বিষয় অবতারণা করেছেন যে মাওলানা শফিকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রকাশ্য জনসভায় তাকে বিভিন্নভাবে বিশেষায়িত করেছেন, তেতুল হুজুর বলেছেন, তার চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা মুখর হয়েছেন। সেই হুজুর যখন তার কাছে যায় এবং তার সঙ্গে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়, আমরা কি ধরে নেব যে তেতুল হুজুর ভালো হয়ে গেছেন, নাকি প্রধানমন্ত্রীর অবস্থানগত একটু বলা যায় যে পরিবর্তন হয়েছে? না, সেটি বাংলাদেশকে মাতৃভূমিকে অস্বীকার করে তারা ভেবেছিলেন যে বাংলাদেশে টিকে যাবেন। যখন সবার গলায় দড়ি পড়ল, এখন কিন্তু তারা বিশ্বাস করে ঝুলে যাবার পরে যখন আর নেতাই নাই। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় ধর্মীয় যে রাজনীতিগুলো যারা করে তারা এখন রাইট টাইমটা বুঝতে পারলো যে অন্য এদিক সেদিক না দৌড়িয়ে আমার মনে হয় যোগ্য প্রধানমন্ত্রীর হাতেই আমাদের চাওয়া পাওয়াগুলোকে নিয়ে যাওয়া উচিত। সুতরাং আমি অস্বীকার করব যে শুধু রাজনীতির জন্য যে ট্রাম্প কার্ড খেলা আমার এই প্রধানমন্ত্রী তা করেন নাই বা এই গভর্নমেন্ট তা করে না। এবং আমি যেটা মনে করি যে এই প্রেক্ষাপটে যারা রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে যে কাজগুলো করলো, শুধু তাই না, তারাও দেখেন স্ববিরোধী। তারা বলছে যে এই পার্লামেন্ট চত্বরে এমন একটা মূর্তি কেন থাকবে? মূর্তি শব্দের সাথে যদি তাদের সেন্টিমেন্টে লেগেই থাকে, তাহলে বোঝা গেল যে রাষ্ট্রের এটা যেহেতু সবার প্রতিষ্ঠান, সমস্ত মানুষের প্রতিষ্ঠান, পার্সেন্টেজের বিষয় না। তাই যদি হয় তাহলে পার্টিকুলার কোনো গোত্র বা আমরা যাকে মনে করেন যারা ল প্র্যাকটিস করি তাদের কাছে হয়তো বা গ্রিক নলেজ ভালো থাকতে পারে, অথবা ব্রিটিশ ল ভালো থাকতে পারে, আমেরিকান স্কলারদের ল, অনেক কিছুই তো আমাদের প্র্যাকটিস আমাদের কোর্টের দরজায় সবগুলো যাচ্ছে। সেখানে যদি এই স্ট্যাচুটা যে ক্ষতি করেই থাকে, তাহলে বলা গেল কিছু কিছু জায়গা নিউট্রাল থাকাই স্বাভাবিক। আমি যদি এখন বক্তা বা দর্শকের কাছে যাই, তা যদি হয় তাহলে একই কথা কারেক্ট, সংবিধানেও এমন কোনো রিলিজিয়ন ডমিনেন্ট হলেও তাদের নাম অথবা তাদের প্রভাব অথবা তাদের রিলিজিয়নের সেন্টেন্সগুলোকে দেওয়াও কিন্তু খুব মারাত্মকভাবে। যে কারণেই আপনি যখন বিসমিল্লাহ বলে অন্যায় করবেন, সেটা কি অন্য ধর্মের লোককে ক্ষতি করে না? বিসমিল্লাহ বলে যখন আপনি অপরাধ করবেন, মার্ডার করবেন, তখন কি খ্রিস্টান ধর্মের লোক, দেশটা তাদেরও। অর্থাৎ কোনো ভোটারের গায়ে কিন্তু লেখা থাকে না মুসলিম ভোটার, কোনো ভোটারের কিন্তু ভোটার কার্ডে লেখা থাকে না খ্রিস্টান ভোটার, সবারই যেহেতু ইকুয়াল ভ্যালু। সুতরাং এই ভ্যালুকে ইউজ করে আপনি বলতে পারেন না আমরা তো মেজরিটি। আপনারা কোথায় ছিলেন 71-এ? আপনাদের মেজরিটি ছিলেন। মাতৃভূমির বিরুদ্ধে কোন রিলিজিয়ন আপনাকে বলছিল যেতে? পাকিস্তানের আপনারা পদলেহন করলেন, সেখানে যে 30 লক্ষ লোক মারলেন, কই ছিল আপনাদের সেই রিলিজিয়ন? কোথায় ছিল সে আপনাদের মর্মবেদনা? সেদিন আপনাদের কই? নিজের মানুষ, নিজের ভাইদেরকে গলা কেটে 30 লক্ষ লোক, 5 লক্ষ লোককে আপনারা ইজ্জতহানি করলেন। সেটা থেকে অপরাধ হয় না, হয় কোথায়? পার্লামেন্টের কোন কর্নারে কোন মূর্তির ছবি থাকে, কোথায় কোন স্ট্যাচুতে আপনাদের ইমানে লাগে। আমি তাকে ইয়েস, সেটা আপনাদের এখন শুদ্ধি অভিযান আপনারা বলতেই পারেন, কিন্তু আপনারাও যেহেতু অপরাধের প্রচুর করেছেন, আপনাদের একটু টলারেন্সে আসা উচিত যে ইয়াস, অন্য রিলিজিয়নের এই অধিকার থাকতে পারে, অন্য ধর্মের মানুষের এই দেশের অধিকার থাকতে পারে। এটা শেষ। এটা হলো আমার কথা হলো যে ভাগের নৌকা। এই দেশটা যেহেতু, এই সংবিধানটা যেহেতু সবার মিলে, তাই আমরা কাউকে চাপিয়ে দিতে পারি না। ইভেন দো উই আর ডমিনেন্ট, মেজরিটি অফকোর্স প্রোটেক্ট দ্য মাইনরিটি। শুধু তাই না, এই মুসলিমের উপরেই বরঞ্চ সবচেয়ে বেশি দায়িত্ব যাতে তার নেইবার ক্ষতিগ্রস্ত না হয়, যাতে তার মাইনরিটি অন্য ধর্মের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, অন্য ধর্মের পূজারীর যেন মূর্তি ভেঙে না ফেলে। সুতরাং এই যদি হয়, তবে যিনি বা যারাই এটা করে থাকুক, যদি হয়ে থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে, ওয়েল ডান। যদি হয়ে থাকে অন্য কোনো কৌশলে, আমি বলবো যে নো, ইটস নট দ্য গুড থিংস টু প্লে অ্যারাউন্ড, ইটস এ ডার্টি থিংস। আবার কেউ যদি মনে করেন সত্যিই আমাদের প্রার্থনায় ক্ষতি হয়, সত্যি আমাদের ঈশ্বরকে, আল্লাহকে ডাকতে কিছুটা কন্ট্রাডিক্ট করে আমাদের চিন্তা চেতনায়, সুতরাং আমার মনে হয় তাদেরও এটা বলার অধিকার আছে যে প্লিজ গন্ডগোল না করে এটাকে সরিয়ে রাখলে ভালো হয় না। আমি সেভাবে আমি আরেকবার সবার কাছে যেতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম যে ধর্মীয় মূল্যবোধ এবং সেটির সঙ্গে যে রাজনীতি বিষয় আছে। বড় দুটো রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, তারা তাদের দলকে ডিফেন্ড করবার চেষ্টা করেছেন এবং
নিঝুম যিনি লেখালেখি করেন এবং তারও নিজস্ব ভাবনা রয়েছে, সেগুলো আমরা আমাদের সঙ্গে মিলিয়ে নিলাম। এবং আজকে অনেক দর্শক ফোন করেছেন, তাদের বক্তব্য পেয়েছি। আশা করি যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন তারা নিজেদের মতো করে আজকের এই বিষয়টি সম্পর্কে একটি ধারণা পাবেন এবং একটি কনক্লুশন ড্র করতে পারবেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। Grand Tressoi Winter Booking Limited offer. Get a luxury